আমরা যেটা আগের দিন পড়েছিলাম যে কমিউনিকেবল ডিজিজ হচ্ছে এক ধরনের সংক্রামক রোগ, বা সোজা কথা বলতে গেলে সোজা কথা দিয়ে ঠিকটা ঢুকবে না, আলোটা এটি একটি ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে মানে জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করে, দিয়ে একটা রোগ হয়, দিয়ে সেই জীবাণুটা সেই ব্যক্তি থেকে নিচে থেকেই সব তারগুলো এসে এখানে পার্টিকুলার প্লাগ পয়েন্ট কিছু করেন। একজন ইনফেক্টেড পার্সন কে বলা হয় একটা রিজার্ভার, সোর্স অফ রিজার্ভার। সেখান থেকে জীবাণু বায়ুর মাধ্যমে, জলের মাধ্যমে এবং মাটির মাধ্যমে পরিবেশে ছড়ায়, এবং আরেকজন সুস্থ ব্যক্তি সেই পরিবেশ থেকে সেটা গ্রহণ করে এবং তার মধ্যে রোগটা ছড়িয়ে যায়। এই হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। এতগুলো মাধ্যম দিয়ে আমাদের এয়ার, ওয়াটার, সয়েল, ফুড, ইনসেক্টস, এগুলোর মাধ্যমে আমাদের জীবাণু একজন অসুস্থ ব্যক্তি থেকে একজন সুস্থ ব্যক্তির মধ্যে ছড়ায় এবং রোগটা বিস্তার লাভ করে, স্প্রেড করে। এইবার এই যে কমিউনিকেবল ডিজিজ যেটা হচ্ছে ছোঁয়াচের মাধ্যমে হয়, এইটা কিভাবে আমরা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করব, এটা আগে একটু আলোচনা করব। আমাদের মেন তিনটে পয়েন্ট আমাদের এই প্রিভেনশন কন্ট্রোলে আসছে। একটা হচ্ছে কন্ট্রোলিং the source of infection. Controlling the source of infection. নম্বর হচ্ছে blocking the channel of transmission. Blocking the channel of transmission. Blocking. নম্বর হচ্ছে protection against susceptible population. এই তিনটে পয়েন্টের উপরে কিন্তু আমাদের প্রিভেনশন কন্ট্রোলটা হচ্ছে। এবার কন্ট্রোলিং দি সোর্স অফ ইনফেকশনে আমাদের কিছু পয়েন্ট আছে। যখন একটা রোগ হলো, রোগটা আস্তে আস্তে বিস্তার লাভ করছে, একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তিতে যখন বিস্তার লাভ করছে, বাড়ছে আস্তে আস্তে সংখ্যাটা, তখন আমাদের কন্ট্রোল করতে গেলে এই সোর্স মানে হচ্ছে ওই ইনফেক্টেড পার্সনটাকে বলা হচ্ছে সোর্স, বা যেখান থেকে বায়ু বা জল বা মাটি বা ইনসেক্টস বা ফুড এইটাকে সোর্স বলা হচ্ছে। এই সোর্স অফ ইনফেকশনটাকে আমরা কন্ট্রোল করব, বা যে হিউম্যান বিংস অ্যাফেক্টেড হচ্ছে, যে ডিজিজ পার্সন, এই ডিজিজ পার্সনটাকে
আমরা কন্ট্রোল করব। এই কন্ট্রোল করতে গিয়ে আমাদের কতগুলো পয়েন্টের উপর দিয়ে যেতে হবে। কন্ট্রোল করতে গিয়ে আমাদের কতগুলো পয়েন্টের উপর দিয়ে যেতে হবে। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে আর্লি ডায়াগনোসিস। আর্লি ডায়াগনোসিস অফ ডিজিজ। ঠিক আছে, আর্লি ডায়াগনোসিস অফ ডিজিজ, খুব তাড়াতাড়ি রোগটাকে চিনতে হবে, খুব তাড়াতাড়ি রোগটাকে ডায়াগনোসিস করতে হবে। আমরা নিজে আর্লি ডায়াগনোসিস অফ দি ডিজিজ, টাইফয়েড হোক, মামস হোক, মিজেলস হোক, এইটা আর্লি ডায়াগনোসিস করতে হবে। কিভাবে করতে হবে না, রোগটাকে আগে জানতে হবে। রোগ সম্বন্ধে আমাদের কিন্তু জ্ঞান থাকা দরকার, যে কোন রোগটার আইডেন্টিফিকেশন সিমটম কি আছে। যেমন টাইফয়েডের দীর্ঘদিন একটা ঘুষঘুষে জ্বর থেকে যাচ্ছে, জ্বরটা সন্ধ্যের পর থেকে বাড়ছে, মাঝরাত অব্দি খুব বাড়ে, তারপর সকালে আঘাত, আর কিছুই নাই। আবার সেই একইভাবে মানে সপ্তাহখানেক ধরে এরকম চলে। এটা হচ্ছে টাইফয়েডের রোগের শুরু, টাইফয়েডের রোগ লক্ষণের শুরু। তারপর যেমন মিজেলস বা মামসের ক্ষেত্রে, মিজেলসের ক্ষেত্রে একটা সর্দি কাশি দিয়ে শুরু হবে, তারপর দেখা যাবে এই জায়গাগুলো র্যাশ বেরোচ্ছে। ঠিক আছে, এই জায়গাগুলো আগে শুনে নিন, তারপর আমি বুঝে দেবো না, শুনে এই জায়গাগুলো একটা গোলাপি ছোট ছোট গোলাপি কালারের সূর্যের পেছন দিক করে যদি দাঁড়ানো হয়, তাহলে এই জায়গাগুলো দেখা যাবে ছোট ছোট গোলাপি কালারের একটা র্যাশ বেরোচ্ছে। ঠিক আছে, ওইটাকে থেকে বোঝা যাবে যে এটা মিজেলস হতে যাচ্ছে। ঠিক আছে, তারপরে মামস, চিকেন পক্স ধরুন, চিকেন পক্সের ক্ষেত্রে এরকম সর্দি কাশি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে বডির বিভিন্ন জায়গায় একটা ইরাপশন বেরোচ্ছে, বড় বড় টিপটি, মানে গোল গোল পুরো পুরো একটা ইরাপশন দেখা যাচ্ছে। প্রথমে পিঠ থেকে শুরু হয়, যে কোনো বডির সার্ফেস থেকে শুরু হয়, তারপর সেগুলো আস্তে আস্তে ফুলে গোল হয়ে যাচ্ছে। এবং ভেতরে যদি সাইড দিয়ে এরকম করে টর্চ মারা হয়, টর্চ দেওয়া হয় আলো, তাহলে দেখা যাবে ভেতরে ফ্লুইড জমছে। এটা হচ্ছে চিকেন পক্স। তারপর দেখা যাচ্ছে, তারপর কলেরা। কলেরা প্রথমে কি হয়, প্রথমে পাতলা পায়খানা দিয়ে শুরু হয়, একদম মানে সেই মাছ ধোয়া জলের মতো আসতে গন্ধ। কলেরার যে আইডেন্টিফিকেশন নাম্বার, শুধু ডায়রিয়া কিন্তু টাইফয়েডও হয়, অন্যান্য অনেক রোগে ডায়রিয়া হয়, কিন্তু কলেরার ক্ষেত্রে আইডেন্টিফিকেশন মার্ক হচ্ছে আসতে গন্ধ থাকে। ঠিক আছে, তবেই কলেরা হয়। একমাত্র কলেরার ক্ষেত্রেই দেখা যায় ডায়রিয়া বা ভমিটিং, তারপরে দু তিন দিন যাওয়ার পরে ভমিটিং শুরু হয়, সেখানেও আসতে গন্ধ। তো এই জিনিসটা মানে ভেদ বমি যেটাকে বলে, পায়খানা আবার বমি, এই দুটো একসাথে হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে কলেরা সিনড্রোম। এটা যখনই হবে তখনই বোঝা যাবে যে কলেরা লাইক সিনড্রোম। ঠিক আছে, এটা জল থেকে হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এই যে ডিজিজ সিমটমগুলো, এই সিমটমগুলো আমাদের জানতে হবে। সেটা বিভিন্ন, যদি মেডিকেল পার্সন নাও হয়, তাহলেও বিভিন্ন প্রচার মাধ্যম, বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন পত্রপত্রিকা, কাগজ, আলোচনা, এইসব বিভিন্ন মাধ্যমে কিন্তু এই সিমটমগুলো আলোচনা হয়, এবং এগুলো থেকে আমরা কিন্তু রোগটাকে চিনতেই হবে। তবে আর্লি ডায়াগনোসিসটা হবে। যদি আর্লি ডায়াগনোসিস হয়, তবে সেটা ভাগ হয়ে যাচ্ছে এয়ার, ওয়াটার, সয়েল। এইটা যখনই ভাগ হয়ে যাচ্ছে, তখন সেই সোর্সটাকে বন্ধ করতে হবে, সেই সোর্সটা আমাকে মানে আলাদা করতে হবে। এইবার যখনই এই সিমটমগুলো তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে, তখনই আমাকে চারপাশের লোককে কিন্তু সাবধান করে দিতে হবে। বা একটা নির্দিষ্ট জায়গায় যদি দেখা যায় যে ৩-৪ জনের এরকম সিমটম প্রকাশ পাচ্ছে, তাহলে যার কথা শুনবে, সে গ্রামের প্রধান সদস্য হোক, মেম্বার হোক, পঞ্চায়েতের সদস্য হোক, কোনো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হোক, তাকে দিয়ে প্রচার করাতে হবে। যার কথা শুনবে, যার
হবে সবার ক্ষেত্রে, তাকে দিয়ে প্রচার করাতে হবে যে এই জায়গায় কলেরার সিমটম দেখা যাচ্ছে বা চিকেন পক্সের অনেকগুলো এফেক্টেড হয়েছে। তো এই প্রচারটা দরকার, এই প্রচারটাকে বলে নোটিফিকেশন। এই নেক্সট পয়েন্ট হচ্ছে নোটিফিকেশন। ঠিক আছে, নোটিফিকেশন নোটিফাই করা, লোককে জানানো, প্রচার করা। প্রচার করলে কি হবে, সবাই সাবধান হয়ে যাবে, সেই জায়গায় সে মারাবে না, সেই জায়গার সংস্পর্শে সে যাবে না। তাহলে এই সোর্সটাকে আমি কন্ট্রোল করে ফেললাম। এটা হচ্ছে প্রথম দুটো, আর্লি ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ এন্ড নোটিফিকেশন। এরপরে কি হচ্ছে, আমরা সেই ব্যক্তিকে বাড়ির মধ্যে যদি কারোর হয় বা পাড়াতেও যদি কারোর হয়, তাহলে যে বাড়িতেই হোক না কেন তাকে আমরা পুরোপুরি আলাদা করে দিলাম, আলাদা করে দিতে হবে করোনার সময়। বা আমরা বাড়িতেও যাদের চিকেন পক্স, মিজিজ এগুলো হয়, এগুলো আমরা সবাই জানি যে তাকে আলাদা করে, আলাদা বাসন দিয়ে তাকে খাওয়ানো, আলাদা পাত্রে খাওয়ানো, আলাদা বাথরুম ঠিক করে দেওয়া, যাতে অন্য কোনো ব্যক্তি বা সদস্য, পরিবারের সদস্য যাতে তার সংস্পর্শে না যায়। এইটাকে বলে আইসোলেশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আইসোলেশন। আইসোলেশনের বাংলা হচ্ছে পৃথকীকরণ। পৃথকীকরণ মানে সেই ব্যক্তিকে, সেই রোগীকে সুস্থ মানুষের থেকে পুরোপুরি ডিটাচ করে দিলাম, আলাদা করে দিলাম, যাতে ট্রান্সমিশনটা আটকানো যায়। এই সোর্সটা কন্ট্রোল করলাম। ঠিক আছে, তারপরে তাকে আলাদা করে দিয়ে এইবার ট্রিটমেন্ট শুরু করবো। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে ট্রিটমেন্ট। এবার তাকে ওষুধপত্র খাওয়ানো হচ্ছে, তাকে ওআরএস খাওয়ানো হচ্ছে, তার সমস্ত যত্ন, তার ওষুধপত্র দিয়ে তার যত্ন তাকে করা হচ্ছে। যদি দেখা যায় যে কোনো এরিয়ায় অনেক সংখ্যক লোক যদি অ্যাফেক্টেড হয়, তাহলে সেই লোকদের সেইখান থেকে সরিয়ে নিয়ে নিয়ারেস্ট হসপিটালে ট্রান্সফার করে দিতে হবে। আর যদি দেখা যায় সুস্থ লোকের সংখ্যা কম, তাহলে সেইখানে মেডিকেল ক্যাম্প বসিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সুস্থ লোক যাদের প্রয়োজন নেই থাকার, তারা যেন ওই এলাকা ছেড়ে দেয়। এইভাবে ট্রিটমেন্টটা করা হয়। এইবার হচ্ছে যেটা করোনার সময় হয়েছিল, যে করোনা হয়েছিল কিন্তু সেই ব্যক্তিদের তারা সুস্থ হয়ে গেছে, যতক্ষণ না তারা তাদের সমস্ত নেগেটিভ হচ্ছে, টেস্ট গুলো নেগেটিভ হচ্ছে, ততক্ষণ তাদেরকে ধরো নেগেটিভ হয়েছে, তারা সুস্থ হয়ে গেছে, কিন্তু তবুও ইনকিউবেশন পিরিয়ডের যে সময়সীমাটা, সেই সময়সীমার মধ্যে তাদেরকে কিন্তু মানে সবার সাথে মিশতে দেওয়া হচ্ছিল না। কারণ ওই ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে কিন্তু তাদের আবার নতুন করে সিমটম দেখা দিতে পারে এবং তারাও কিন্তু সোর্স অফ ইনফেকশন বা রিজার্ভার হতে পারে। সেই জন্য কিছু সময় ধরে তাদেরকে আলাদা করে রাখা এবং সমস্ত রিপোর্ট যদি নর্মাল হওয়ার পরেই তাদেরকে ছাড়া হবে। এই প্রসেসটাকে বলা হচ্ছে কোয়ারেন্টাইন। ঠিক আছে, ট্রিটমেন্টের পর তারপর হচ্ছে কোয়ারেন্টাইন। এইবার কোয়ারেন্টাইন তো হলো, তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু সার্বিকভাবে দেশের বা রাজ্যের বা কোনো জেলার ভিত্তিতে, জেলা ভিত্তিক বা রাজ্য ভিত্তিক কোনটা কোয়ারেন্টাইনের বাংলা হচ্ছে বাংলা সংগরোধ
সঙ্গরোধ। সঙ্গরোধ মানে মেজর পপুলেশনের সঙ্গে যাতে কোনো কন্ট্যাক্ট না হয়, বিচ্ছিন্ন রাখতে। এইবার রাজ্যভিত্তিক বা জেলাভিত্তিক প্রত্যেক পরিবারের বা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করা এবং তাদের মধ্যে কোনো সিমটম প্রকাশ পাচ্ছে কিনা এবং সেটা লেখা, এবং যদি কোনো সিমটম সন্দেহজনক হয়, কোনো ব্যক্তির যদি সন্দেহজনক হয়, তাহলে তাদেরকে আবার ট্রিটমেন্টে নিয়ে আসা বা একটা ফলো আপ করা। ঠিক আছে, কোনো এরিয়ায় দুবার হয়ে গেছে, আবার এর পরের বছর হচ্ছে কিনা, বা সেই এরিয়া থেকে রোগটা পুরোপুরি নির্মূল হয়ে গেছে, আর গত 10 বছর আর সিমটম দেখা যায়নি বা রোগটা হয়নি, এইটাকে বলে এই যে পরিসংখ্যান যাচাই করা, এটাকে সার্ভে করা বলে। ঠিক আছে, এই সার্ভে থেকে এটাকে সার্ভেইলেন্স বলে। তারপরে হচ্ছে সার্ভেইলেন্স। পর্যবেক্ষণ করা। আর লাস্ট হচ্ছে আমি এবার সমস্ত রোগ, আমার বাড়ির যে সদস্যের কোনো কমিউনিকেবল ডিজিজ হয়েছিল তাকে আইসোলেশন করা হয়েছিল, এবার সে সুস্থ হয়ে গেছে, এইবার সেই ঘর, সেই তার বিছানাপত্র, ব্যবহার করা বইপত্র বা থালা বাসন, এগুলো ডিসইনফেকশন করতে হবে। স্যানিটাইজ করা আর ডিসইনফেকশন করা দুটো কিন্তু আলাদা। স্যানিটাইজ হচ্ছে এই মুহূর্তে আমি আমার সাময়িক একটা স্যানিটাইজ করলাম, মানে একটা রাবিং করলাম, স্যানিটাইজেশন নিয়ে করলাম, এটা আলাদা। আর ডিসইনফেকশন হচ্ছে জীবাণু পুরোপুরিভাবে মেরে ফেলা। এই দুটোর মধ্যে কিন্তু আলাদা। এইবার সেই ব্যক্তি যে ঘরে ছিল সেই ঘরটাকে একটু ফিনাইল দিয়ে পরিষ্কার করতে হবে, বা তার যে বালির বিছানা, এগুলো তার জলে ডুবিয়ে থাকা যাবে না, এই জন্য ওইগুলো সানলাইট বা রোদে বেশ শুকিয়ে না, ভিজায় কিন্তু শুকো, ওগুলো জাম থাকে, প্রচুর জাম থাকে, সেই জন্য রোদে, কড়া রোদে সেগুলোকে রাখতে হবে। কারণ সানলাইট হচ্ছে গ্রেট ডিসইনফেক্টেন্ট, ফিজিক্যাল মানে ন্যাচারাল, গ্রেট ন্যাচারাল ডিসইনফেক্টেন্ট হচ্ছে সানলাইট। ওই বিছানা, বালিশ, গদি, এগুলোকে সানলাইটে রাখতে হবে, তাতে কি হবে, ওই আল্ট্রাভায়োলেট রেতে ওই জীবাণুগুলো সব মরে যাবে। ঠিক আছে, এটা একটা হলো। আর বাড়ি, ঘরের মধ্যে ধরুন আসবাবপত্র আছে, খাতা বই আছে, এগুলো তো ধোয়া যাবে না, তখন ওই ফর্মালডিহাইড গ্যাস পাওয়া যায়, ফর্মালডিহাইড গ্যাস স্প্রে করে, ওই হসপিটালেও দেয়, খুব ঝাঁঝালো গ্যাস, ওইটা ঘরে স্প্রে করে দিয়ে ঘরটাকে 2-3 ঘন্টা বন্ধ করে রাখবে, তাতে ওই যে জিনিসগুলো বা জীবাণুগুলো, ওইগুলো সব মরে যাবে, সব নষ্ট নয়, মরে যাবে। এটা হচ্ছে কিলিং প্রসিডিওর, কিলিং দি মাইক্রো অর্গানিজম, নষ্ট নয় কিন্তু। ঠিক আছে, কিলিং, এটা মেরে ফেলছে। ঠিক আছে, কিলিং দি মাইক্রো অর্গানিজম। লাস্ট পয়েন্ট হচ্ছে ডিসইনফেকশন। এই হয়ে গেল আমাদের এই পার্টটা, কন্ট্রোলিং দি সোর্স অফ ইনফেকশন। এবার হচ্ছে ব্লকিং দি চ্যানেল অফ ট্রান্সমিশন। যে চ্যানেল দিয়ে আমাদের ট্রান্সমিশনটা হয়, সেই চ্যানেলগুলো আমরা ব্লক করব। ঠিক আছে, এর মধ্যে কিছু পয়েন্ট আছে, যেমন হলো কন্ট্যাক্ট একটা পয়েন্ট। এর মধ্যে 1 নম্বর হচ্ছে কন্ট্যাক্ট আছে। কন্ট্যাক্ট মানে মানে যেগুলো সংস্পর্শ, মানে গায়ে গায়ে টাচ লেগে যে রোগগুলো ছড়ায়, সেইটা হচ্ছে কন্ট্যাক্ট। যেমন স্ক্যাবিস হতে পারে, রিংওয়ার্মস হতে পারে, বিভিন্ন সেক্সুয়াল ট্রান্সমিটেড জিনিস হতে পারে, গনোরিয়া, সিফিলিস, এগুলো কিন্তু যৌন সংযম করে বা কন্ট্যাক্ট বলে, কন্ট্যাক্ট বলে, কন্ট্যাক্ট ফ্রম ডিজিজ বলে।
তো এইগুলো আমাদের এগুলো মানে ব্লক করতে হবে। ব্লক মানে হচ্ছে মাঝখানে একটা দাড়ি টেনে দেওয়া, যাতে ওই সমস্ত রোগীর সংস্পর্শে না যায় বা তার ব্যবহৃত জিনিসপত্র, তার জামা, তোয়ালে, বিছানা, চাদর এগুলো না ইউজ করে। এইটা হচ্ছে এই যখন এগুলো করছে তখন হচ্ছে ব্লক করা হচ্ছে, ব্লক করে দিচ্ছে। তারপর ধরুন ভেহিকেল, নেক্সট হচ্ছে ভেহিকেল। ভেহিকেল এখানে ভেহিকেল করতে বলা হচ্ছে দুধ, জল, ঠিক আছে, দুধ, জল, খাবার, এগুলো হচ্ছে ভেহিকেল। এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের রোগ ছড়াচ্ছে, তাই আমরা জল ফুটিয়ে খেতে হবে, বয়েলিং ওয়াটার খাওয়াতে হবে, পাস্তুরাইজ মিল্ক মানে দুধটাকে ভালো করে ফুটিয়ে খাওয়াতে হবে, ঠিক আছে। তারপর আর টাটকা খাবার খাওয়াতে হবে, এসব ফ্রেশ ফুড খাওয়াতে হবে। এর সাথে সাথে যেসব আমাদের ইউরিন, স্টুল এগুলো কিন্তু যথাযথভাবে তাদের ডিসইনফেকশন করতে হবে। এটা হচ্ছে আমাদের মাধ্যম বা ভেহিকেল। ভেহিকেলের মাধ্যম হচ্ছে মাধ্যম, যে মাধ্যমগুলো দিয়ে আমাদের পুষ্টি আমরা নিই, সেইগুলো হচ্ছে ভেহিকেল। আর একটা হচ্ছে ভেক্টর। ভেক্টর মানে হচ্ছে মশা মাছি। ভেক্টর, ভেক্টর মানে ইনসেক্টস, যেটাকে আমরা সহজ কথায় যেটাকে আমরা বলি ইনসেক্টস। মশা মাছি থেকে আমাদের দূরে রাখতে হবে এবং তাদের যাতে ব্রিডিংটা কন্ট্রোল করা যায়, ব্রিডিং যাতে না হয় সেই জায়গাটা আমাদের কন্ট্রোল করতে হবে। তো এটা হচ্ছে ভেক্টর হয়ে গেল। আর হচ্ছে infected dust particle. Infected dust মানে হচ্ছে যেটা আগের দিন আমি বলেছিলাম যে ড্রপলেটস গুলো, জীবাণুযুক্ত ড্রপলেটস গুলো কারোর মধ্যে বা কারোর শরীরে ঢুকলো না, এগুলো থিতিয়ে পড়লো, বিছানা, বালিশ, চেয়ার, টেবিল, মেঝে এগুলোর উপর থিতিয়ে পড়লো, নিচে গ্র্যাভিটেশন ফোর্সে নিচে এটাকে থিতিয়ে পড়লো, সেডিমেন্ট করলো এবং ধুলো সব জায়গাতেই আছে, ধুলোর সাথে মিশলো, মিশে যখন গেল তখন সেটা হচ্ছে ইনফেক্টেড ডাস্ট পার্টিকেল। এমনি ডাস্ট ছিল সেগুলা, তার সাথে যখন জীবাণু মিক্স হলো তখন হয়ে গেল সেটা ইনফেক্টেড ডাস্ট পার্টিকেল, যেটা ইনফেকশন ছড়াতে পারে। এইবার ঝাঁট দিলাম বা বিছানা ঝাড়লাম বা কিছু পরিষ্কার করলাম, ধুলো ঝাড়লাম, তখন কি হয়, সেই ধুলোগুলো আবার এয়ারে উঠে আসে এবং জীবাণুকে নিয়ে আবার এয়ারে উঠে আসে এবং আবার ইনহেল করে নিই বা শ্বাসের সাথে নিয়ে নিই এবং তারপর আবার আমার ইনফেকশন হয়ে যায় আমার শরীরে। তো এই ইনফেক্টেড ডাস্ট পার্টিকেল কেউ আমরা ব্লক করে দিতে পারবো কিভাবে না, আমরা যখন এইসব পরিষ্কার করবো তখন আমরা ভালোভাবে নাক এবং মুখ, কান এগুলো ভালো করে কভার দিয়ে এইসব কাজগুলো করতে হবে। বা যদি মেঝে হয় তাহলে আগে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে, মাটি, ধুলো যদি হয়, ধুলো যদি থাকে তাহলে আগে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে। জল ছিটিয়ে দিলে কি হবে, ধূলিকণাগুলো খালি হয়ে যাবে, তাহলে সেগুলো উপর দিকে উঠবে না। এবার ঝাঁট দিয়ে সেটাকে সরিয়ে দেবে, তাহলে কিছুটা ধুলো কন্ট্রোল করা যায়, ব্লক করা যায়। এই হয়ে গেল ব্লকিং দি চ্যানেল অফ ট্রান্সমিশন। আর লাস্ট পয়েন্ট হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট সাসেপ্টেবল পপুলেশন। এইটা আমাদের
বিভিন্ন আমাদের শরীরের মধ্যে অ্যান্টিবডি প্রবেশ করিয়ে দিয়ে বা অ্যান্টিজেন প্রবেশ করিয়ে দিয়ে এই প্রোটেকশনটা নেওয়া হচ্ছে। যখনই একজন প্রেগনেন্ট ওমেন যখন প্রেগনেন্ট হচ্ছে তখনই তাকে টিটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, TT1 TT2। ইমিউনাইজেশন শিডিউলটা জানেন তো? মায়ের তো দুটোই আছে। একটা যখনই প্রেগনেন্সি ডিটেক্টেড হয়ে গেল তখন যখন হসপিটালে গেল একটা কার্ডটা তৈরি করতে হবে। হসপিটালে কার্ড ছাড়া তো হবে না, কার্ডটা তৈরি করতে হবে। তখনই হসপিটাল থেকে TT1 দিয়ে দেবে, তার 1 মাস বাদে আবার TT2 নিয়ে যেতে বলবে। TT মানে টিটেনাস টক্সাইড। দুটো টক্সাইড আমাদের হয়, একটা হচ্ছে টিটেনাস টক্সাইড, একটা ডিপথেরিয়া টক্সাইড। এই দুটো ভ্যাকসিন হয়। তো ডিপথেরিয়া প্রথম হচ্ছে ডিটেকশন, সেটা 1 মাসের মধ্যে হতে পারে, সেটা 1.5 মাসও হতে পারে। ডিটেকশন যখনই হচ্ছে তখনই TT1 দেবে। হাসপাতালে গেল বা মেন প্রেগনেন্সির মেন সিমটম মেনস্ট্রুয়েশন বন্ধ দেবে, তাই তো? এবার একটা মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যেতে পারে। এবার নিউলি ম্যারিড কাপল বা যার যে মহিলার একটা নির্দিষ্ট রেটে চলছিল, হঠাৎ করে একটা বন্ধ হয়ে যাওয়া মানেই একটা সাসপেকশন আসা প্রেগনেন্সি। এইবার ঠিক আছে, একটা দেখলাম হলো না, সঙ্গে সঙ্গে টেস্ট করলে কিন্তু পজিটিভ আসবে না, তাকে আরো মোটামুটি 1 মাস পরেরটা ওয়েট করতে হবে। পরেরটা ওয়েট করলে আর খুব ভালো হয়, মানে ছোট পিরিয়ড অফ গেল। 40 দিনের পর টেস্ট করলে পাওয়া যায় না? হ্যাঁ, ওই তো পরেরটা দেখলাম, পরেরটা যখন মিস গেল তখন টেস্ট করে নিলাম। ঠিক আছে, এটা কালার টেস্ট বা প্রেগনেন্সি টেস্ট, বা প্রথমে ইউরিন দিলাম না, একটা স্টিক কিনে সকালে ইউরিনটা ধরে ওটাকে দিলাম, দেখা যাবে দুটো দাগ হয়ে গেল, তার মানে তা পজিটিভ হয়ে গেল। তাহলে এইবার সে কনফার্ম হয়ে গেল। এবার ওইটা নিয়ে তো সে দেখাতে পারবে না। এবার তাকে সে একটা রিপোর্ট চাই, হসপিটালে গেল অথবা একজন গাইনোকোলজিস্ট দেখে নিল, বা গাইনোকোলজিস্ট বা যে কি করে গাইনোর ডাক্তার, সে তার কাছে গেল, সে একটা ইয়ে করতে দিল, কালার টেস্ট করতে দিল। সকালে ইউরিনটা সে ল্যাবে পাঠানো হলো, তারপর দেখা গেল পজিটিভ। এইবার কনফার্ম হয়ে গেল যে সে এবার মা হতে যাচ্ছে, কনফার্ম। এবার তাকে কিন্তু মানে যে কোনো প্রেগনেন্ট ওম্যান যখন প্রেগনেন্সি ধরা পড়লো তখন কিন্তু তাকে হসপিটালে যেতেই হবে। কোথাও রাত বিরেতে বাচ্চা যখন এবার মানে ডেলিভারি মানে আর পারা যাচ্ছে না, টেন্টেছে, সেই সময় কোথাও না নিলে হসপিটাল কিন্তু নেবে। সেই জন্য এবং পরবর্তী ক্ষেত্রে যে ভ্যাকসিনেশনের ব্যাপারগুলো আছে, ভ্যাকসিনেশনগুলো কিন্তু সরকার যে দিচ্ছে, দেওয়া হচ্ছে, সেটা সরকারের কাছে কিন্তু নথিভুক্ত থাকতে হবে। সেই জন্য কিন্তু এই কার্ডটা করে নেওয়া খুব দরকার। এইবার ওই হসপিটালে গেল, হসপিটালে গিয়ে ওই রিপোর্টটা দেখানোর পরে তারা ইয়ে করলো, কিছু ব্লাড টেস্ট করে নেয়, HIV নেগেটিভ আছে কিনা, আরো হিমোগ্লোবিন কিরকম আছে, একটা রুটিন ব্লাড করে নেয়। থ্যালাসেমিয়াটা করে নেয়, দিয়ে ওইগুলো ব্লাডটা নেয় আর ওকে একটা কার্ড করে দেয়। কার্ডটা করানো এই কারণে যে ডেলিভারির সময় কোনো জায়গায় যদি না নেয় তাহলে কিন্তু হসপিটাল তাকে নেবেই। এবং মানে এরকমও হয়েছে যে সে কার্ড করায়নি, সে জানেই না কার্ড করাতে হবে। ঠিক আছে, এরকমও আছে অনেক গ্রামে গঞ্জে, অনেক জায়গায় আছে। মানে আমার সামনেই মানে সেটাই মানে ডেলিভারির মুখে সে তখন হসপিটালে এসেছে, মানে তার তো কার্ড করা নেই, তাকে কার্ড আগে করিয়ে তারপর অ্যাডমিট করা যায়। ঠিক আছে, এখানেও হসপিটাল এফেক্ট করে, সাহায্য করে। এইবার ওই TT1 প্রথমেই যখন গেল তখন ওই TT1 টিটেনাস টক্সাইড 1 নম্বর দিয়ে দিল, তারপরে বলে দিল যে পরের মাসে এই তারিখে এসে 2 নম্বরটা নিয়ে যেতে। ব্যাস, এটা গোটা 10 মাসের হয়ে গেল ইমিউনিটি।
মানে টিটেনাস হচ্ছে, টিটেনাসটা কেন দেয় শুধু, আরো তো আছে অনেক, কিন্তু টিটেনাসটা কেন দেয় না, টিটেনাস হচ্ছে শুনে নিন, টিটেনাস হচ্ছে এমন একটা এটা ব্যাকটেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম ক্লস্ট্রিডিয়াম লিটারি হচ্ছে জার্মের নাম। এটা এমন একটা ব্যাকটেরিয়া যে অ্যারোবিক এবং অ্যানারোবিক বায়ুতে তো বাঁচবে, কিন্তু বায়ু ছাড়াও যে কোনো পচা গলা জায়গায়, যে কোনো নোংরা জায়গায়, ধুলোবালিতে কিন্তু দিব্যি বেঁচে থাকে, ঠিক আছে, এবং ইনফেকশন ছড়িয়ে দেয়। সেই কারণে টিটেনাসটা খুব ভয়ঙ্কর, মানে এই গোটা প্রেগন্যান্সি চলাকালীন যাতে টিটেনাসের ইয়ে না হয়, সংক্রমণ, যদি আবার সংক্রমণ হয়ে গেল তাহলেও কিন্তু আমি অ্যান্টিবডিটা নিয়ে নিচ্ছি, অ্যান্টিবডি দেহের মধ্যে তৈরি করে ফেলছি যাতে ওই সংক্রমণটা না হয়। এবং টিটেনাস কি করে, ধনুষ্টঙ্কার রোগ, সেপ্টিসেমিয়া, রক্ত বিষাক্ততা ওগুলো তো করে। সেপ্টিসেমিয়া নয়, সেপ্টিসেমিয়াটা ইনফেকশন হলে পারে, কোনো ঘা ফোড়া হলে পারে, তখন ওটা হয়। কিন্তু এই জামটা আমার মানুষের দেহের স্পাইনাল কর্ড থেকে যে ব্রেন, এই ব্রেনটাকে অ্যাফেক্টেড করে। এবং টিটেনাসের রোগী যদি আপনারা সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে এরকম ছবি, যে বিছানায় উল্টো হয়ে ধনুকের মতো এরকম উল্টো হয়ে বিছানায় শুয়ে আছে এবং প্রচন্ড যন্ত্রণা। এতে কি হয়, আমাদের পিঠের পেছনের যে দ্বারা দুপাশে যে মাসেলগুলো থাকে, সেই মাসেলগুলো পাওয়ারফুল একটা কন্ট্রাকশন, মানে এরকম টেনে ধরে। অনেক সময় দেখবে পাটা টেনে ধরে, রাত্রিবেলা ঘুমের মধ্যে পাটা টেনে ধরে, ঠিক ওই রকম পিছনের মাসেলগুলো এরকম টেনে ধরে। টেনে ধরলে কি হবে, হ্যাঁ, পুরো বডিটা বেঁকে যাবে ধনুকের মতো, পেছন দিকে টানছে তো, পুরো বডিটা ধনুকের মতো বেঁকে যাবে। এবং জ্ঞান থাকা অবস্থায়, মানে যেটা আরো কষ্টকর সেটা হচ্ছে জ্ঞান থাকা অবস্থায় এই পেনটাকে সহ্য করে। সেই কারণে টিটেনাস খুব ভয়ঙ্কর একটা রোগ। তাই যে কোনো মহিলাই হোক, মানে যে কোনো কেটে চলে গেলে, ঠিক আছে, কেটে চলে গেলে ওই এটিএস আমরা নিয়ে নিই, টিটেনাস এটিএস অ্যান্টি টিটেনাস সেরা, কিন্তু ইউনিটটা পড়াবো, ইউনিটে বুঝতে পারবে একটা অ্যান্টিজেন দেয়, একটা অ্যান্টিবডি দেয়। এটিএসটা হচ্ছে অ্যান্টিবডি, ঠিক আছে, আমার শরীরে অ্যান্টিবডি আছে, যদি না পারে আমি আরো অ্যান্টিবডি নিয়ে নিলাম যাতে ইনফেকশনটা না হয়। এটা ইমিউনিটি পার্ট। তো এই যে প্রোটেকশন এগেইনস্ট সাসেপ্টেবল পপুলেশন কেন বলছি না, রোগ প্রবণতা যাদের বেশি আছে তাদেরই রোগ কিন্তু ধরে যায়, তাদেরই রোগ হয়। এবার ভ্যাকসিন গুলো দিয়ে দিচ্ছি, ভ্যাকসিন গুলো দেওয়ার ফলে ওই রোগের পার্টিকুলার ওই রোগগুলোর এগেনস্টে অ্যান্টিবডি পাওয়ারফুল হওয়া বা শক্তিশালী হওয়া, যাতে ইনফেকশন হয়ে গেলেও রোগটা না তৈরি হয়, ঠিক আছে। তাই এই জিনিসটা করা হয়, ঠিক আছে। ইমিউনোগ্লোবুলিন আর অ্যান্টিসেরা, এই দুটো দিয়ে, ইমিউনোগ্লোবুলিন হচ্ছে আমাদের অ্যান্টিজেন, অ্যান্টিবডি, আর অ্যান্টিসেরা দুটোই অ্যান্টিবডি দিয়ে আমাদের ইয়ে করা হয়। এবার ইমিউনিটি চ্যাপ্টারটা আমি ওটা বলে দেবো যে ইমিউনিটি কিভাবে হচ্ছে। তো এইটা হচ্ছে মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য এই পয়েন্ট। তাহলে এই হচ্ছে 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্টে আমাদের প্রিভেনশন এন্ড কন্ট্রোলটা আমরা করতে পারছি কোনো কমিউনিকেবল ডিজিজে এগেইনস্ট, ঠিক আছে। বোঝা গেল? এখানে কোনো প্রশ্ন আছে? স্যার ট্রেড ভ্যাকটা কি স্যার? ট্রেড ভ্যাকটা কি? ট্রেড ভ্যাক, ট্রেড ভ্যাকটা কি? ওটা টিটেনাস ভ্যাকসিন। ভ্যাকসিন মানে ওই বাকি এইটা নিলাম, আর ভ্যাকসিনের ভ্যাক নিলাম, ইএসসি। আর ওটা শর্টে টেক ভ্যাক। না, একটা আছে যে 2 বছর টিটেনাস হবে না, কাটা ছিনা বলে যেটা বডিতে দেওয়া হয়। এটাই তো টিটেনাস টক্সাইডটা সবসময় দেওয়া হচ্ছে না, এটিএসটা দেওয়া হচ্ছে। এটিএসটা দেওয়া হচ্ছে, ওটা কিন্তু অ্যান্টিবডি। ওই এটিএস বা অ্যান্টিটেনাস সেরা তাই হচ্ছে টেট ভ্যাক, টিটেনাস ভ্যাকসিন। ওটা কি বলবো?
এক্সট্রা তিন নম্বর বাচ্চাদের point দেওয়া হয়। হ্যাঁ in number point as well as the needs susceptible population. হুম। ওটাই তো ভ্যাকসিন ট্যাক্সিন দিয়ে এগুলো করা হয়। আর মানে রোগ হয়ে যাওয়ার পরে আপনি আপনার অ্যান্টিজেন দিয়ে লাভ নেই, তখন অ্যান্টিবডি কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে আপনাকে অ্যান্টিবডি দিতে হবে, তখন অ্যান্টিজেন দিয়ে কবে অ্যান্টিবডি তৈরি হবে তারপর প্রিভেনশন হবে, এটা আমরা ওয়েট করি না। তাই সরাসরি অ্যান্টিবডি দিয়ে দিই। অ্যান্টিবডিটা হচ্ছে আমাদের নিজেদের শরীরের জিনিস, তার সঙ্গে একদম ডাইরেক্টলি বাড়িয়ে নিই, ঠিক আছে, বাইরে থেকে অ্যান্টিবডি দিয়ে। এই কারণে ওটা অ্যান্টিবডি দেওয়া হয়, অ্যান্টিজেন দেওয়া হয়। অ্যান্টিজেন কখন দেওয়া হয়? যখন আগে থেকে আমি প্রিভেনশন নেবো, যেমন বাচ্চাদের যতগুলো ভ্যাকসিন দেওয়া হয় সব অ্যান্টিজেন, সব অ্যান্টিজেন মানে বিসিজি থেকে এখন তো পেন্টাভ্যালেন্ট হয়ে গেছে, পেন্টাভ্যালেন্টের 5টা ভ্যাকসিন, তারপর মিজিলস, তারপরে ডিপিপিটি, এগুলো সব কিন্তু অ্যান্টিজেন দেওয়া হচ্ছে। মানে অ্যান্টিজেন দিয়ে শরীরের মধ্যে আমার অ্যান্টিবডিটাকে স্টিমুলেশন দেওয়া হচ্ছে, যার ফলে আমার শরীরের অ্যান্টিবডিটা বাড়ছে। আর অ্যান্টিবডি সরাসরি দেওয়া মানে হচ্ছে আমার শরীরে অ্যান্টিবডি আছে, আরো কিছু আমার দলে রোগ নির্ণয় দিয়ে ওটা রাখতে হবে। যদি হয় না না হলে না হলে রয়ে গেল, আর যদি হয় তাহলে আটকে দিলাম। প্রিকশন নেওয়া হবে। হয়ে গেল। তাহলে আমাদের এয়ার ওয়াটার এগুলো সব কমপ্লিট হয়ে গেল। এজেন্ট ডোজ গুলো সিলেবাসটা দেখুন। এজেন্ট ডোজ ক্যারিয়ারটা মনে হয় পড়ায়নি, ক্যারিয়ারটা একটু বলে দিই। টাইম হয়ে গেল, আমি একটু বলছি। দুটো বাজে তো। আচ্ছা, ক্যারিয়ারটা একটু বলে দিই। এজেন্টটা বলে দিয়েছি, যেটা রোগের কারণ সেটাই হচ্ছে এজেন্ট। নট অনলি ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, এগুলো তো আছেই, এগুলো তো দেহের মধ্যে ঢুকে আমাদের সিমটম প্রকাশ করবেই, এগুলো তো আছেই। এছাড়াও আমাদের পুষ্টির অভাব হলে সেটা নিউট্রিয়েন্ট এজেন্ট হয়ে গেল। ওবেসিটি মানে বেশি পুষ্টি হয়ে যাচ্ছে, বেশি ফ্যাট হয়ে যাচ্ছে, ওবেসিটিটা নিউট্রিশনাল এজেন্ট হয়ে যাচ্ছে। আবার কোনো মেটাবলিক কজ হচ্ছে, যেমন হাইপারটেনশন হচ্ছে, বা শরীরে রক্তে ইউরিক অ্যাসিডে বেড়ে যাচ্ছে, গাঁটগুলো ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, যেটাকে গাউট বলে। তো ইউরিক অ্যাসিড যে এক্সেস হয়ে যাচ্ছে, এই ইউরিক অ্যাসিডটা এজেন্ট বলা হচ্ছে। বা ধরো শরীরের মধ্যে সুগার বেড়ে যাচ্ছে, মানে সুগারটা বেড়ে যাচ্ছে, তাহলে গ্লুকোজের যে এক্সেস হচ্ছে সেটাই এজেন্ট, ঠিক আছে। যে কারণটা, যেই কারণ হোক না কেন, যে কারণটা আমার শরীরকে অসুস্থ করে, এনিথিং, সেটাই হচ্ছে এজেন্ট। আমি উপরে পাহাড়ে বেড়াতে যাচ্ছি, সেখানে আমার শ্বাসকষ্ট হচ্ছে, হাই অল্টিটিউড ইজ দ্য এজেন্ট, সি সিকনেস ইজ দ্য এজেন্ট, ঠিক আছে। আবার সোশ্যাল এজেন্ট, যেটা আগের দিন বললাম, সোশ্যাল এজেন্ট, এক দুটো গোষ্ঠীকে মারামারি লেগে গেল, এতে কি হচ্ছে, চারপাশের লোকের একটা মনে একটা ব্যাড এফেক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে, একটা নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, ফিয়ারনেস তৈরি হচ্ছে, এটা হচ্ছে সোশ্যাল এজেন্ট, ঠিক আছে। তো এইরকম এজেন্টগুলোকে ভাগ করা হয়। বা আমার রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি পড়ে গিয়ে আমার জয়েন্ট খুলে গেল, বা ফ্র্যাকচার হলো, বা কেটে ছড়ে গেল, এটা হচ্ছে মেকানিক্যাল এজেন্ট। তো এই ধরনের এজেন্টগুলোকে ভাগ করা হয়। যে ঘটনাটা সেটা আমার শরীরে কষ্ট হচ্ছে, আমি অসুস্থ হয়ে গেলাম, আমি কাজকর্মগুলো সব আমার বন্ধ হয়ে গেল, আমি বিছানা করে গেলাম, তো সেটা হচ্ছে এজেন্ট, এগুলো মেকানিক্যাল এজেন্ট। তো এগুলো মধ্যে দেওয়া আছে, যদি থাকবে মধ্যে দেওয়া আছে, ওগুলো একটু পড়ে দিলাম। আর এজেন্টগুলো হোস্ট তো বলে দিয়েছিলাম, অব্লিগেট
ইন্টারমিডিয়েট হোস্ট আর তিনটে হোস্ট ছিল। অব্লিগেট হোস্টটা হচ্ছে যখন আমরা যে কোনো রোগে ভুগি না কেন, সেটা সেই যখন আমরা ভুগছি, টাইফয়েড হোক, মিজেলস হোক, মামস হোক, যখন আমরা ভুগছি, সেই জীবাণুটা আমার শরীরে ঢুকে গিয়ে আমরা রোগ তৈরি করছে, তখন আমরা হচ্ছে অব্লিগেট হোস্ট। মশা ম্যালেরিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, যেটা মানুষের হয় যখন ম্যালেরিয়া হচ্ছে। অ্যাসেক্সুয়াল স্টেজটা যখন মানুষের মধ্যে কভার করছে সেই প্যারাসাইটটা, তখন হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। আর ডেফিনিটিভ হোস্ট, ডেফিনিটিভ হোস্ট হচ্ছে মশার মধ্যে যখন প্যারাসাইটটা সেক্সুয়াল স্টেজটা কভার করে, তখন সেটা হচ্ছে ডেফিনিটিভ হোস্ট। তখন মশা ইনফেক্টেড হচ্ছে আর ম্যালেরিয়ার ক্ষেত্রে মানুষ ইনফেক্টেড হচ্ছে। তাহলে সেক্সুয়াল আর অ্যাসেক্সুয়ালে এই হোস্টের টাইপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ডেফিনিটিভ হোস্টে সেক্সুয়াল স্টেজ কভার করে প্যারাসাইট, আর অ্যাসেক্সুয়াল স্টেজে মানুষের মধ্যে তখন কভার করছে, তখন সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। এবার ক্যারিয়ারও তিনটে টাইপ আছে। ক্যারিয়ার এক নম্বর হচ্ছে ইনকিউবেটরি ক্যারিয়ার। ইনকিউবেটরি ক্যারিয়ার নম্বর হচ্ছে কনভালেসেন্ট ক্যারিয়ার। আর একটা হচ্ছে হেলদি ক্যারিয়ার। এই তিনটে টাইপের ক্যারিয়ার। ক্যারিয়ার মানে হচ্ছে উইদাউট সাইন অ্যান্ড সিমটম কোনো জীবাণু শরীরের মধ্যে থাকে, মানে ইনফেকশন হয়ে যাচ্ছে, সে জীবাণুটা বয়ে বেড়াচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো সাইন সিমটম নেই, এটা বলে ক্যারিয়ার। এবার তিনটে জায়গায় ক্যারিয়ারটা পার হচ্ছে। একটা হচ্ছে কনভালেসেন্ট ক্যারিয়ার, একটা হেলদি ক্যারিয়ার, এই তিনটে। ঠিক আছে, ইনকিউবেটরি ক্যারিয়ারটা কাকে বলে না, প্রত্যেক রোগের একটা করে ইনকিউবেশন পিরিয়ড আছে, মানে রোগ প্রচ্ছন্ন কাল, যেখানে সাইন সিমটম তৈরির আগে জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করে। মানে ইনকিউবেশন পিরিয়ড কাকে বলে, এটা আরেকদিন বলে দিয়েছিলাম। ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে সেই সময়সীমা, যে সময়সীমা মধ্যে জীবাণু শরীরের মধ্যে প্রবেশ এবং রোগ লক্ষণ প্রকাশের মধ্যে যে টাইম গ্যাপটা থাকে, সেইটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। সেটা 10 থেকে 14 দিন হতে পারে, 1 থেকে 2 দিন হতে পারে, 5 থেকে 6 দিন হতে পারে। এটা বিভিন্ন রোগের বিভিন্ন এই সময়টা আছে, মানে কোন জীবাণু, ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক, কোন জীবাণু কতদিনে মানুষের মধ্যে সিমটম প্রকাশ করছে, সেই সিমটম প্রকাশের আগে পর্যন্ত যে সময়সীমাটা, এটাকে ইনকিউবেটরি ক্যারিয়ার বলে। মানে যতদিন জড়িত অ্যাসিম্পটোমেটিক থাকছে সেটাই ইনকিউবেটর। এইটা হচ্ছে ইনকিউবেটরি ক্যারিয়ার। এবার আরেকটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে মানে ক্যারিয়ারের তিনটে পয়েন্ট। একটা হচ্ছে সে জীবাণু বয়ে বেড়াচ্ছে, 1, 2 হচ্ছে কোনো সাইন সিমটম নেই, 2, আর 3 নম্বর হচ্ছে সে কিন্তু স্প্রেড করতে, মানে এনভায়রনমেন্টে কিন্তু জীবাণু ছড়াতে পারে। এই তিনটে পয়েন্ট হচ্ছে ক্যারিয়ারের পয়েন্ট। এইবার ইনকিউবেটরি পিরিয়ড মানে ইনকিউবেশন পিরিয়ডে সে তো অজান্তে, সে তো জানে না যে তার মধ্যে জীবাণু আছে কি নেই, কিন্তু আমরা কি এখন জানি? আমরা সবাই এখন সুস্থ, ঠিক আছে, আমরা কেউই জানি না, অথচ দেখা যাচ্ছে আমার মধ্যে একটা জীবাণু ঢুকে বসে আছে এবং আমি জীবাণু ছড়িয়ে যাচ্ছি। আমি হচ্ছে ইনকিউবেটরি ক্যারিয়ার। দেখা যাবে যে আর 3-4 দিন পরে সিমটম প্রকাশ পাচ্ছে, ঠিক আছে, তাহলে আমি ইনকিউবেটরি ক্যারিয়ার। আর একটা হচ্ছে কনভালেসেন্ট ক্যারিয়ার। কনভালেসেন্ট ক্যারিয়ার, কনভালেসেন্ট কথাটা করতে গেল না, প্রত্যেক রোগের বিভিন্ন রকম
স্টেজ থাকে। মানে প্রথমে একটা মানে শুরু হলো যখন রোগটা, তখন একটা স্টেজ থাকে, সেটা ক্যাটারাল স্টেজ হোক, ইনফ্লামেটরি স্টেজ হোক, এটা শুরু হলো। তারপরে মধ্যেখানে সেই স্টেজটা গ্রো করে মধ্যেখানে একটা স্টেজ তৈরি করে, যেখানে ভীষণভাবে সে অসুস্থ হয়ে যায় এবং সে আর উঠতে পারে না, তার কন্ডিশনটা খুব খারাপের মধ্যে দিয়ে যায়। এইখানে দুটো স্টেজ আছে। তারপর দেখা যাচ্ছে আমি ওষুধপত্র খাচ্ছি, ওষুধপত্র খেলাম, খাওয়ার পরে জীবাণুগুলো মরে গেল, কি ইউরিন স্টুল দিয়ে বেরিয়ে গেল। এইবার শেষকালে দেখা যাচ্ছে সিমটমগুলো আর নেই, কিন্তু আমি সুস্থ নই, আমি পুরোপুরি সুস্থ হলাম না, সিমটমগুলো নেই। সিমটম নেই মানে হচ্ছে জামগুলো মরে গেছে। সেই জাম মরা অবস্থায় আমার শরীরের মধ্যে থাকতেও পারে ডরম্যান্ট অবস্থায়, আবার ইউরিন স্টুল দিয়ে বেরিয়ে চলে যেতে পারে। কিন্তু এই সময়টাতে জীবাণু শরীরের মধ্যে ডরম্যান্ট অবস্থায় থাকুক আর যেভাবেই থাকুক, এই কিন্তু যে কোনো সময় আবার সেকেন্ডারি ইনফেকশন তৈরি করতে পারে এবং অপরকে আবার ইনফেক্ট করতে পারে। তো এই জায়গাটা হচ্ছে কনভালেসেন্ট স্টেজ বলে। রোগের একদম শেষ স্টেজটা হচ্ছে কনভালেসেন্ট স্টেজ। এটা আরেকটা নাম আছে রিকভারি স্টেজ। এই রিকভারি স্টেজ বা কনভালেসেন্ট স্টেজটা হচ্ছে রোগের শেষ স্টেজটা। এরপরে সে সুস্থ হবে। এই সময়টাতে কি করতে হয়, তাকে ভালো রকম খাবার দাবার খেতে হবে, যাতে তার ভাইটাল এনার্জিটা আবার ফিরে আসে, দিয়ে জামগুলোকে বাইরে বের করে দিয়ে সে সুস্থ হয়। এই কনভালেসেন্ট স্টেজে কিন্তু সে অন্যকে ইনফেক্ট করতে পারে, তাই এটা কনভালেসেন্ট এরিয়া। তার মধ্যে জীবাণু আছে, জীবাণু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ যাই থাকুক না কেন, সে কিন্তু ইনফেক্ট করতে পারে, কিন্তু সিমটম সাইন নেই। সে ভাবতে আমি সুস্থ হয়ে গেছি, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে কনভালেসেন্ট এরিয়া। আর একটা হচ্ছে হেলদিং এরিয়া। হেলদিং এরিয়া হচ্ছে সারা জীবন ধরে যে সে সুস্থ আছে, কিন্তু সারা জীবন ধরে সে জীবাণু বয়ে বেড়াচ্ছে, দেখে মনে হচ্ছে না তার মধ্যে কোনো রোগের সিমটম সাইন আছে, অর্থাৎ সে রোগী সেটা দেখে মনে হচ্ছে না, বা তার মধ্যে কোনো সিমটম প্রকাশই পাচ্ছে না সারা জীবন ধরে, কিন্তু তার মধ্যে জীবাণু আছে এবং অনবরত স্প্রেড করে যাচ্ছে। এইটাকে বলছে হেলদি, মানে সে তাকে হেলদি লাগে বলে, বাইরে থেকে বোঝা যায় না বলে তাকে হেলদি ক্যারিয়ার বলে। ক্যারিয়ারটা হয়ে গেল, এটা লেখা আছে, ওটা পড়ে নেব। তাহলে মোটামুটি পিএসএ আর ইমিউনিটিটা বাকি রয়েছে, তাই তো। ইমিউনিটি আর ইয়েটা, ইমিউনিটিটা আগে পড়াবো, তারপরে ইমিউনাইজেশন শিডিউল